সে ওইদিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইছে, এখানেও তার রেহাই পাইল না, শেষ পর্যন্ত চলে গেছে। একটি হত্যাকাণ্ড আর অনেকগুলো রহস্য। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের নেপথ্যে এবার বেরিয়ে আসছে নতুন নতুন চাঞ্চল্য। এই ঘটনায় রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া আচরণের বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। আজ আমরা জানব সাংবাদিক তুহিন হত্যার অমীমাংসিত সেসব দিক সম্পর্কে। ২০২৫ সালের ৭ আগস্ট গাজীপুরে প্রকাশ্যে করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ওই ফুটেজ শেয়ার করে অনেকে দাবি করেন চাঁদাবাজির ঘটনার লাইভ ভিডিও করায় সাংবাদিককে করা হয়েছে। কিছু গণমাধ্যমও একই দাবি করে সংবাদ পরিবেশন করেন। তবে অনুসন্ধানে জানা গেছে চাঁদাবাজি নয়, এক যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় দুর্বৃত্তরা ওই সাংবাদিককে কুপিয়ে খুন করে। ঘটনার সুলভ সন্ধানে জানা গেছে মূলত হানি ট্র্যাপ থেকে ঘটনার সূত্রপাত, যে ঘটনার ভিডিও করায় হত্যাকাণ্ডের শিকার হন তুহিন। পুলিশ বলছে ঘটনাটির সূত্রপাত হয় হানি ট্র্যাপ থেকে। এক নারীর পক্ষ হয়ে কয়েকজন সশস্ত্র যুবক বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করছিল। তখন সেখান দিয়ে বাসায় ফিরছিলেন তুহিন। মারধরের বিষয়টি দেখে তিনি তা ভিডিও ধারণ শুরু করেন। বিষয়টি টের পেয়ে সশস্ত্র যুবকরা তুহিনকে পাকড়াও করে, তাকে ধারণ করা ভিডিও মুছে ফেলতে বলে, কিন্তু তুহিন এতে অস্বীকৃতি জানানোয় তার উপর হামলা চালানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসান বলেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে দেখা যায় সন্ধ্যা ৭টার দিকে বাদশা মিয়া নামে এক ব্যক্তি চাঁদনা চৌরাস্তা মোড়ে এক নারীর সঙ্গে বিবাদে জড়ায়। বাদশা মিয়া নারীকে আঘাত করার পর একদল দুর্বৃত্ত নারীর পক্ষ নিয়ে ধারালো চাপাতি হাতে বাদশা মিয়াকে আঘাত করে। এ সময় বাদশা মিয়া দৌড়ে পালিয়ে যায়। আর এই ঘটনাটি রাস্তার পাশ থেকে মোবাইল ফোনে ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন। সন্ত্রাসীরা তুহিনকে দেখে ফেলে ভিডিও মুছে ফেলতে বলে। তুহিন ভিডিও মুছতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তুহিন দৌড়ে পালাতে থাকে, সন্ত্রাসীরাও তুহিনের পিছু নিয়ে ধাওয়া করে। চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তুহিনের মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পুলিশ বলছে এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়। যে নারীটির সঙ্গে বাদশা মিয়ার বিবাদ হয় সে নারীর নাম গোলাপী। তিনি একজন কলগার্ল। গোলাপী মানুষের সঙ্গে কৌশলে সম্পর্ক তৈরি করে পরে ফাঁদ পেতে সন্ত্রাসীদের মাধ্যমে সব লুটে নেয়। সিসিটিভি ফুটেজে গোলাপীর সঙ্গে যাদেরকে দেখা গেছে তাদের কয়েকজন স্থানীয় বিএনপির ছত্রছায়া আছেন বলেও জানা গেছে। তারা ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সিসিটিভি ফুটেজে নারীসহ থাকা বাদশা প্রথমে এটির উদ্দেশ্যে যান। পরে জানা যায় তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বাদশা মিয়া তার বয়ানে জানায় ওই মেয়ে সহ একটা টিম আছে যারা তার কাছ থেকে টাকা নিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে গাজীপুর নগরের বাসন ভোগরা ও চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চক্র রয়েছে যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সিসিটিভির ভিডিওতে যাদের দেখা গেছে তারা সবাই ছিনতাইকারী দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভিডিওতে যে নারীকে দেখা গেছে তিনিও ওই চক্রেরই সদস্য। চান্দনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে ওই চক্র ছিনতাই করে থাকে। নিহত সাংবাদিক আসাদুজ্জামানের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে। ছেলের লাশ বাড়ির সামনে স্কুলের মাঠে পৌঁছানোর পর বিলাপ করতে করতে মা সাহাবিয়া খাতুন বলেন, আমার বুকের ধন আইজ আমারের নেওয়ার লাইগা আইব কইছিল, আমার চোখের চিকিৎসা করানোর লাইগা গাজীপুর লইয়া যাইব কইছিল, কিন্তু আমার বুকের ধন রে ওরা কাইরা নিল। আমার বাড়িতে আইজ লাশ আইল পুতের। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মূর্ছা যান এই মা। আসাদুজ্জামান স্থানীয় আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে ২০০২ সালে মাধ্যমিক পাশ করেন। এরপর সিলেটের কোম্পানিগঞ্জের এম সাইফুর রহমান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। সেখানে স্ত্রী মুক্তা বেগম ও ২ ছেলে সন্তানকে নিয়ে থাকতেন তিনি। গাজীপুরে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন এবং একটি ক্লিনিক ব্যবসায় জড়িত ছিলেন। পাশাপাশি প্রতিদিনের কাগজ নামের একটি পত্রিকায় ৩.৫ বছর ধরে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিক তুহিনের এলাকার আর এক প্রত্যক্ষদর্শী জানান, আমি এসে দেখি তাকে হত্যা করা হয়ে গেছে। তখন লোকজন তার চারপাশে দাঁড়িয়ে দেখছে। আমি এ ঘটনা দেখে কান্না করতেছিলাম। ফুলবাড়িয়া বাড়ি আমার, পরে শুনি যাকে হত্যা করা হয়েছে তার বাড়িও ফুলবাড়িয়া। তিনি আরো বলেন, আমি মর্মাহত। মানুষ কেন পুলিশের আশায় বসে থাকে? সমাজ কেন ভূমিকা নেয় না? মানুষ কেন ভূমিকা নেয় না? কেন মানুষ শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে? ঘটনা ঘটার পরে সন্ত্রাসীরা পালিয়ে গেল, অথচ
জনগণ তাদেরকে আটকালো না। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। ঘটনার প্রত্যক্ষদর্শী ও তুহিনের বন্ধু শামীম বলেন, আমরা একসঙ্গে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এক নারী এক ব্যক্তিকে নাজেহাল করছেন। এক পর্যায়ে ওই ব্যক্তি সেই নারীকে আঘাত করার সঙ্গে সঙ্গে আগে থেকে প্রস্তুত থাকা কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ওই ব্যক্তিকে আঘাত করতে শুরু করে। ওই ব্যক্তি কোনো রকমে দৌড়ে পালিয়ে যান। সাংবাদিক তুহিন ঘটনাটি দেখে ভিডিও করা শুরু করেন। দুর্বৃত্তরা তা দেখে তাকে ধাওয়া দেয়। তুহিন দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ওরা তাকে ধরে ফেলে। এরপর সবার সামনে তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে তুহিনের ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে চাঁদাবাজি সম্পর্কিত কোনো লাইভ ভিডিও বা কোনো রিপোর্ট তার আইডিতে নেই। তিনি চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের দুর্ভোগ নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি চান্দনা চৌরাস্তার 1 মিনিট 5 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। এতে লেখা হয়েছে, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। এর কিছু সময় আগে তিনি আরও 2টি ছবি ও ভিডিও আপলোড দেন। এদিকে নির্মম এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং হত্যাকারীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের উদ্যোগে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আসাদুজ্জামানের বড় ভাই সেলিম হোসেন গাজীপুরের বাসন থানায় অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করেছেন। সেলিম হোসেন বলেছেন, আজ মায়ের চোখের চিকিৎসা করাতে মাকে নিতে আসার কথা ছিল ভাইয়ের। গতকাল আসরের পরেও এ ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে, কিন্তু সন্ধ্যার পর ফোন পেয়ে ছুটে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই। আমি ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাংলাদেশে মানুষের জীবন যে কতটা ঠুনকো, এই হত্যাকাণ্ড আবারও সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এদেশে শহরের সবচেয়ে নিরাপদ জায়গাতেও মাথার ওপর বিমান ক্রাশ করে, রাস্তায় নামলে মানুষকে গাড়ি চাপা দেয়, ছিনতাইকারী ধরে সব কিছু নিয়ে যায়, বাসা বাড়িতেও থাকে না, নিরাপত্তার পালাই। আর কথায় কথায় মানুষের প্রাণ নেওয়া সে তো এখন নিয়মিত ঘটনা। 2025 সালের 9 জুলাই বাংলাদেশের ঐতিহাসিক আরেকটি ভয়াবহ ও লজ্জার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ওই সন্ধ্যায় রাজধানীর প্রাণকেন্দ্র মিটফোর্ড হাসপাতালের কাছে ব্যস্ত সড়কে শত শত মানুষের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে করে শেষ করে দেওয়া হয়। সোহাগকে সড়কে ফেলে ইট সিমেন্টের ব্লকের আঘাত ও লোহার রডে নৃশংস তাণ্ডব দেখিয়েছিল একদল নরপিশাচ। ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল কয়েকজন ব্যক্তি রাস্তায় ফেলে দেওয়া সোহাগের নিথর দেহের ওপর উন্মাদের মতো লাফাচ্ছিল। এই ঘটনা ভাইরাল হওয়ার পর সারা দেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে জানা গিয়েছিল ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই সোহাগের উপর এমন নির্মমতা। তবে সাংবাদিক তুহিনের ক্ষেত্রে পূর্ব শত্রুতার কোনো ইতিহাস ছিল না, তাও তাকে প্রাণ দিতে হয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও হত্যার ঘটনা বেড়েই চলেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় হারিয়ে যায়। সাগররুনি হত্যা মামলার মতো বহু আলোচিত ঘটনার বিচার এখনো সম্পন্ন হয়নি, ফলে অপরাধীরা দায় মুক্তির সুযোগ পাচ্ছে। আন্তর্জাতিক সংগঠন যেমন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ও র্যাপিড রেসপন্স টিম এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তাৎক্ষণিক ও স্বচ্ছ তদন্তের দাবি করেছে, কিন্তু বাস্তবে সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের উদ্যোগ খুবই সীমিত। এর ফলে বাংলাদেশে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে অবস্থান ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে। তুহিন হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং মুক্ত চিন্তার জন্য এক গভীর হুমকি, যা মোকাবেলায় সরকার, গণমাধ্যম প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।